আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যেই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে আমার বন্ধু অন্তর মাহমুদ। একদিন সন্ধ্যায় টিউশন থেকে ফেরার পথে অন্তরের সাথে আমার প্রায় 2 বছর পর দেখা হলে আমরা একটি চায়ের দোকানে বসি আড্ডা দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে অন্তর তার নিজের বোনের জীবনের একটি ভয়ানক ঘটনা শেয়ার করে, যা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। অন্তরের বোনের ঘটনা আমি অন্তরের ভাষাতেই বলছি, আপনাদের জন্য লিখছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছে অন্তর। আসসালামু আলাইকুম ভাই, আমি কুমিল্লার একজন বাসিন্দা, কিন্তু অনেক আগে থেকেই রাজশাহীতে চলে এসেছিলাম। এটা আমার বোনের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা, আর সেই ঘটনার কারণেই আমাদের পুরো জীবনটা অন্যরকমভাবে বদলে গেছে। আমরা বুঝতেই পারছিলাম না আমাদের সাথে সব কাহিনী কিভাবে ঘটে গেল। হঠাৎ করে যেন সবকিছু ওলট পালট হয়ে গেল। আমাদের সাজানো জীবনটা পুরোপুরি অন্ধকারে হারিয়ে গেল। মনে হচ্ছিল হয়তো আমরা কোনো বড় গুনাহ করে ফেলেছি, যার কারণেই আমাদের এই কঠিন শাস্তি ভোগ করতে হচ্ছে। সময়টা পার হয়েছিল এক অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে। আসল কথা হলো, আমার বোন নাদিয়া ছোটবেলা থেকেই অসম্ভব সুন্দর ছিল। মানুষজন ছোটবেলায় ওকে দেখলে চোখ ফেরাতে পারত না। ওর নাকি এক অদ্ভুত মায়া ছিল। সত্যি মনে হতো যেন একটা ফুটফুটে ছোট্ট পুতুল বসে আছে। যতদিন গড়িয়েছে ও আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। 16 বছর বয়স থেকেই ওর জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। আমরা সেই প্রস্তাবগুলো ফিরিয়ে দিলে সবাই ভীষণ ক্ষেপে যেত। সবাই বলতো, এখন অন্তত বাগদানটা সেরে ফেলুন, বিয়ে না হয় পরেই করাবেন। কিন্তু আমার পরিবারের কেউই এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নিতে চায়নি, যার জন্য পরে আমার বোনকে আফসোস করতে হয়। আমাদের পরিবারটি একটি মধ্যবিত্ত পরিবার ছিল, তবুও আমাদের পরিবারের মেয়েদের অনেক স্বাধীনতা ছিল। আমরা চাইতাম যে নাদিয়া যেন নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নিতে পারে, আর এর জন্য সবচেয়ে জরুরি ছিল তার পরিপক্ক হওয়া। আমরা ঠিক এই কারণেই মানুষের পাঠানো সম্বন্ধগুলোকে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছু মানুষ এই ফ্যাক্টটাকেই গ্রহণ করলো অহংকার হিসেবে। আমাদের ফুপু ঠিক এমনটাই করেছিলেন। তিনি আগে থেকে রাজশাহীতে থাকতেন। তিনি তার 22 বছর বয়সী ছেলের জন্য নাদিয়ার সম্বন্ধ নিয়ে এসেছিলেন। যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, আমাদের পরিবারের চিন্তাধারার কথা জানিয়েছিলাম, সেহেতু আমরা বিশ্বাস করতাম নাদিয়া নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নেবে। কিন্তু ফুপু এমনভাবে জেদ ধরেছিলেন যে তিনি যেন থামতেই চাইছিলেন না। প্রায় প্রতিদিনই তিনি আমাদের বাড়িতে চলে আসতেন। বাবাকে বলতেন, ভাই, যদি কিছু নাও করতে পারো অন্তত কথাটা পাকা করে ফেলো, আমি তো আমার পক্ষ থেকে আংটি বানিয়ে দিচ্ছি। যদিও বাবা বারবার তাকে বোঝানোর চেষ্টা করতেন, দেখো, এখন সময় অনেক বদলে গেছে, নারীরা এখন স্বাধীন। আমি চাই না এমন কোনো সিদ্ধান্ত নিতে জানিয়ে পরে আমার মেয়েকে আফসোস করতে হয়। কিন্তু ফুফু যেন পণ করে বসেছিলেন। তিনি বারবার একই কথা বলতেন, আমাদের বিয়েও তো এভাবেই হয়েছিল, আমাদের তো কারো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়েনি। দেখো, ওটা একটা সম্পূর্ণ ভিন্ন সময় ছিল। আজকের দিনের মেয়েরা পড়াশোনা করছে, তারা অনেক স্মার্ট। মিডিয়া তাদের চিন্তা ভাবনার জগৎটা খুলে দিয়েছে। আমি যদি কোনো প্রতিশ্রুতি দিয়েও ফেলি, বড় হয়ে মেয়েটা যদি সেটা মেনে না নেয়, তাহলে আমাদের এই সিদ্ধান্তের কি কোনো মূল্য থাকবে? যখনই বাবা মানা করতেন, ফুপু 1 সপ্তাহের জন্য মুখ ভার করে রাখতেন। কিন্তু ঠিক 1 সপ্তাহ পরেই আবার হাজির। তারপর আবার সেই এক জেদ, এক তর্ক। আমরা ফুপুর এই ধরনের আচরণে খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম। একদিন বাবা বিরক্ত হয়ে তাকে বলেই ফেললেন, আপু, যদি তোমার আসার উদ্দেশ্য এটাই হয়, তাহলে দয়া করে এই জন্য আর এসো না। ভাইয়ের সাথে দেখা করতে আসতে চাইলে অবশ্যই ওয়েলকাম। ফুপু তখন বুঝে গিয়েছিলেন যে এখানে তার উদ্দেশ্য সফল হবে না।
আসলে সত্যিটা এটাও ছিল যে ফুপুর ছেলেটা ছিল একেবারে উচ্ছনে যাওয়া এক ছেলে। এমন কথাও শোনা গিয়েছিল সে মাদকাসক্ত এবং তার বন্ধু বান্ধব খুব খারাপ। কথায় বলে, বুদ্ধিমান মানুষের জন্য ইশারাই যথেষ্ট। কিন্তু হয়তো ফুপু ততটা বুদ্ধিমান ছিলেন না। তিনি বাবার ইশারাটা বুঝে উঠতে পারেননি। তবুও তিনি 1 বছর ধরে অপেক্ষা করলেন। এই সময়ের মধ্যে তিনি বাবার সাথে মাঝে মাঝে কথা বলতেন, কিন্তু বাবার জবাব সবসময় একই থাকতো, বাবা অটল। যখন ফুপু দেখলেন যে তাদের চেষ্টা এখানে কোনোভাবেই সফল হচ্ছে না, তখন তিনি অবশেষে নিজের ছেলের বিয়ে অন্য জায়গায় দিয়ে দিলেন। কিন্তু বিয়ের সময় তার মন একেবারেই ভালো ছিল না। বিয়ের অনুষ্ঠানে তিনি মাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তোমার মেয়েটাকে নিয়ে যে এত গর্ব করো, তার বিয়ের জন্য একদিন তুমি কাঁদবে। বিয়ে তো দূরের কথা, সে একটা সাধারণ জীবনও কাটাতে পারবে না। আর এটাই তোমার জন্য আমার অভিশাপ। একবার ভাবুন তো, আজকালকার মানুষের কি হয়েছে? যদি আপনার ইচ্ছে মতো কোথাও বিয়ে না দেয়া হয় বা অন্য কেউ আপনার বাড়িতে তাদের মেয়ের বিয়ে দিতে না চায়, তাহলে তো অভিশাপ দেওয়ার কি থাকতে পারে? এই কথা শুনে মায়ের অনেক রাগ হয়েছিল, কিন্তু তিনি চুপ করে রইলেন। কারণ ওটা ছিল একটা বিয়ে বাড়ি, সেখানে অনেক অতিথিরা এসেছিলেন। মা কোনো রকম ঝামেলা তৈরি করতে চাইলেন না, কিন্তু মা বাড়িতে এসে বাবাকে সমস্ত ঘটনা খুলে বললেন। বাবা ফুপুর কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন, আর তারপর থেকে বাবা ফুপুর সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিলেন। একরকম আমাদের সাথে ফুপুর সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেল। এদিকে দেখতে দেখতে আমার বোনটি এসএসসি পাশ করলো। সে পড়াশোনা শুধু ভালোই ছিল না, বরং ঘরের কাজেও বেশ পারদর্শী ছিল। তার হাতের রান্না একবার খেলে আবার খেতে ইচ্ছে হবে না, এটা অসম্ভব। আমার স্পষ্ট মনে আছে, একদিন নাদিয়া স্কুল থেকে যখন বাসায় ফিরল, তখন সে খুবই চুপচাপ ছিল। আমি যখন তার খবর নিতে গেলাম, সে তোতলাতে শুরু করলো। আমি খুবই অবাক হলাম, ভাবলাম এ আবার কি? মনে হলো হয়তো গরম লেগেছে বা অন্য কিছু। আমি গিয়ে তার জন্য ঠান্ডা পানি নিয়ে এলাম। সে এক নিঃশ্বাসে পুরো গ্লাস পানি শেষ করে ফেলল। আমি আবার তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে আবারও তোতলাতে লাগলো। আমার মনে হচ্ছিল সে শুধু তোতলাচ্ছেই না, বরং নিজের সচেতনতাও হারিয়ে ফেলছে। কারণ সে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার মুখ থেকে সম্পূর্ণ অন্য কথা বেরিয়ে আসছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। সে মাকে খুঁজছিল, কিন্তু তাকে বলতে শোনা যাচ্ছিল, লেবু কোথায়? আমি আমার বোনের এই অবস্থা দেখে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি মাকে ডাকলাম। মা এসে নাদিয়ার পাশে বসে পড়লেন। সে মায়ের কোলে মাথা রেখে কাঁদতে শুরু করলো। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, ওর কি হয়েছে? সকালে তো একদম ভালো ছিল। তারপর সে মায়ের সাথে খুব অদ্ভুত সব কথা বলতে লাগলো। আবারও যেন সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু মুখ থেকে কেবলই অন্য কথা বেরিয়ে আসছিল। আমি তার সব কথা আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। সে বলছিল, আমার শার্টে একটা সিংহ চড়ে বসেছে, সেই সিংহটা দাড়ি কাটছে। আমার বিছানার নিচে লুকিয়ে আছি আমি। ওই মুরগিটা কাঁদছে। বাইরে একটা বিড়াল এসেছে, ওকে ড্রয়িং রুমে বসতে দাও। এই সব আজগুবি কথা। আপনারাই ভাবুন, সুস্থ স্বাভাবিক একটা মেয়ে যদি হঠাৎ করে এমন ধরনের কথা বলতে শুরু করে, তখন বাড়ির সবার কেমন লাগে? আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আতঙ্কিত চোখে মায়ের দিকে তাকাচ্ছিলাম। মা আঙুল দিয়ে ইশারা করে আমাকে চুপ থাকতে বললেন। তারপর মা ওকে নিয়ে ওর ঘরে চলে গেলেন এবং এসি অন করে দিলেন। মা ওর পাশে বসেছিলেন, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই নাদিয়া ঘুমিয়ে পড়ল। আমি মাকে নিয়ে বাইরে এলাম এবং মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে নাদিয়ার? মা বললেন, হয়তো ওর ভেতরে গরম আটকে গেছে, এ কারণেই ওই সমস্ত অদ্ভুত কথা বলছে। ওই দিন নাদিয়া প্রায় 6 ঘন্টা ঘুমিয়েছিল, আর ওই 6 ঘন্টা আমাদের জন্য যেন কেয়ামতের মতো ছিল। আমি নাদিয়াকে অত্যন্ত ভালোবাসতাম। আমার জীবনটা ওর মধ্যেই নিহিত ছিল। ওর এমন অবস্থা দেখে আমার চোখেও পানি চলে আসছিল। যাই হোক, যখন ও ঘুম থেকে উঠল, তখন একদম চুপচাপ। আমরা ওকে কিছু প্রশ্ন করেছিলাম, ও শুধু মাথা নেড়ে উত্তর দিচ্ছিল।
তারপর কিছুক্ষণ পর ও আবার বলতে শুরু করলো, কিন্তু আবারও সেই অদ্ভুত কথা বলছিল। আমি গামলার মধ্যে যাচ্ছি, আমি ড্রয়িং রুমে মরতে যাচ্ছি, আমার জন্য একটা কুকুরের বিয়ের প্রস্তাব এসেছে। ওই সময় বাবাও এসে গিয়েছিলেন, আর মা বাবাকে জানিয়ে দিয়েছিলেন যে নাদিয়ার শরীর ঠিক নেই। বাবাও যখন নাদিয়ার এই অবস্থা দেখলেন, তখন তিনিও অনেক বেশি চিন্তিত হয়ে পড়লেন। তিনি মাকে বললেন, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমার নাদিয়াকে নিয়ে কোনো ভালো ডাক্তারের কাছে যাব। আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সব ধরনের পরীক্ষা করলেন, কিন্তু সব পরীক্ষার রিপোর্ট নর্মাল এলো। তারপর ওকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি নাদিয়াকে কিছু ওষুধপত্র ধরিয়ে দিলেন আর বললেন, আপনার মেয়ে ডিপ্রেশনের পেশেন্ট। আমরা জিজ্ঞেস করেছিলাম, কিসের ডিপ্রেশন? তিনি বললেন, সেটা তো এখন আমি বলতে পারবো না, আমার কাজ ওষুধ দেয়া, আমি ওষুধ দেওয়া শুরু করলাম। ধীরে ধীরে আপনার বোন নিজেই সবকিছু বলতে শুরু করবেন। আমাদের আর কোনো উপায় ছিল না। আমরা নাদিয়াকে সেই ওষুধ খাওয়ানো শুরু করলাম। ওষুধের প্রভাবে সে সারাক্ষণ ঘুমিয়ে থাকতো। সে তার বোর্ডের পরীক্ষাও দিতে পারল না। আমাদের পুরো বাড়ি তার জন্য অস্থির হয়ে পড়েছিল। বাবাকে প্রায়ই অফিস থেকে ছুটি নিতে হতো। মাকে সারাক্ষণ ওর দেখাশোনা করতে হতো। ওর মুখ থেকে যখনই কোনো কথা বের হতো, সোজা কথা বলার বদলে সে কেবলই উল্টাপাল্টা কথা বলতো। আমরা বুঝতেই পারতাম না সে আসলে কি বলতে চাইছে। যদি সে পানি চাইতো, সে বলতো, বালতি দিয়ে দাও। যদি ক্ষুধায় কাতর হতো তো বলতো, নারকেল ফাটাও। মানে একেবারেই অযৌক্তিক কথাবার্তা, যার কোনো আগামাথা নেই। প্রায় 1 বছর ধরে চিকিৎসা চলল, কিন্তু কোনো লাভই হচ্ছিল না। শুধু ওষুধ খেয়ে আমাদের বোন ঘুমিয়ে থাকতো, আর যখন ঘুম থেকে উঠতো তখন তার অবস্থা আগের মতোই খারাপ। সে অদ্ভুত কথাই বলতো। তারপর একদিন আমাদের খালা আমাকে বললেন, তুমি ওকে কোনো মৌলবীকে দেখাও না কেন? মা বললেন, কি দেখাবো? খালা বললেন, হতে পারে এর মধ্যে কোনো আধ্যাত্মিক ব্যাপার আছে। প্রথমবারের মতো আমাদের মনোযোগ এই দিকে গেল। এর আগে আমরা এটাকে শারীরিক অসুস্থতাই ভেবেছিলাম। মা যখন বাবার সাথে এই ব্যাপারে কথা বললেন, তিনি বললেন, দেখাতে তো কোনো ক্ষতি নেই। তারপর তিনি তার এক বন্ধুর সাথে কথা বললেন। তারাই 2-1 আলেমের ঠিকানা দিলেন। পরদিন আমরা নাদিয়াকে নিয়ে আলেমের কাছে গেলাম। নাদিয়া সেখানে গিয়ে একদম চুপচাপ বসেছিল। সে ওই আলেম সাহেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কি যেন দেখছিল। ওই আলেম আমাদের নাদিয়ার চোখের মধ্যে চোখ রেখেছিলেন, আর নাদিয়াও তার দিকেই তাকিয়েছিল। ওই আলেম যখন কিছু পড়তে শুরু করলেন, আমি লক্ষ্য করলাম নাদিয়ার মুখের অভিব্যক্তি কেমন যেন বদলে যাচ্ছে। মনে হচ্ছিল ও খুব অস্থির হয়ে পড়েছে। আলেম সাহেবের হাতে মাটি জাতীয় কিছু একটা ছিল। তিনি সেই মাটির ওপর কিছু পড়ে ফোঁ দিলেন, আর সেটা নাদিয়ার দিকে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে দেওয়ার মুহূর্তেই মনে হলো নাদিয়ার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। নাদিয়া প্রায় 4 ফুট ওপরে উঠে লাফিয়ে ছিটকে পড়ল। এরপর সে ভীষণ রেগে উঠে দাঁড়ালো। আমি এর আগে কখনো আমার বোনকে এরকম ভয়ঙ্করভাবে রাগতে দেখিনি। তার চোখগুলো টকটকে লাল হয়ে গিয়েছিল। সে জামার হাতা গুটিয়ে আলেমের ওপরে হাত তুলল। তার হাতটা আমাদের চোখের সামনে মট করে ভেঙে ফেলল। আমরা সবাই দৃশ্যটা দেখছিলাম যেন কোনো শুটিং চলছে। বাবা আর মা, আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। আমরা এতটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম যে উঠে গিয়ে নাদিয়াকে সামলাবো সেই বোধটুকুও ছিল না। তখনই চিৎকার শুনে আলেমের লোকজন ছুটে আসে। তারা অনেক কষ্টে নাদিয়াকে তার কাছ থেকে সরিয়ে নেয়। বাবা, মা আর আমার মনে হচ্ছিল যেন পৃথিবীটা আমাদের পায়ের নিচ থেকে সরে গেছে। এত বড় একটা হট্টগোল হয়ে গেল যে আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমরা দ্রুত নাদিয়াকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এখন আমাদের স্পষ্ট ধারণা হয়ে গিয়েছিল যে নাদিয়ার সাথে ঠিক কি সমস্যা হচ্ছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল তার সাথে কোনো ধরনের আধ্যাত্মিক কিছু জড়িয়ে গেছে। এক সন্ধ্যার কথা, মাগরিবের সময় আমরা সবাই একসাথে বসেছিলাম। সম্ভবত দিনটা ছিল রবিবার। বাবাও বাড়িতে ছিলেন, আমিও বাড়িতে ছিলাম। নাদিয়া তার ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, তোমরা সবাই কেন এত চিন্তিত হয়ে বসে আছো? এতদিন পর
এই প্রথম নাদিয়ার কণ্ঠস্বর ভালোভাবে শুনতে পেলাম আমরা। আমি আসলে বলতে চাচ্ছি, সে একদম স্পষ্ট ও পরিষ্কার ভাষায় কথা বলছিল। আমরা তার কথা সহজেই বুঝতে পারছিলাম। আমরা দ্রুত নাদিয়াকে হাতে ধরে নিজেদের কাছে বসিয়ে নিলাম। আমি আমার বোনকে বললাম, আমার পুতুল, তোর কি হয়েছে? এখন কেমন লাগছে রে? সে বলল, আমি তো একদম ঠিক আছি, আমার আবার কি হবে? কিন্তু এই স্বাভাবিক অবস্থাটা ছিল মাত্র আধা ঘন্টার জন্য। একটু পরেই সে আবার সেই অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করলো। তখন আমরা এমন একজন ভালো আলেমের খোঁজ করছিলাম যার কাছে গিয়ে আমাদের পুতুলের সঠিক চিকিৎসা করাতে পারি। তারপর এক আলেমের অনেক প্রশংসা শুনে আমরা পুতুলের সাথে সেখানে গেলাম। আমরা আলেমের কাছে গিয়ে বললাম, ও অদ্ভুত অদ্ভুত কথা বলে, ওর কথাগুলো অনেক বিচিত্র ধরনের। আমরা কিছু বলার আগেই নাদিয়া নিজে থেকেই কথা বলতে শুরু করলো। সে আলেমকে ডেকে বলল, আমার পরিবার মনে করে আমার জিহ্বায় কোনো সমস্যা আছে, চলুন এই জিহ্বাটাই কেটে দিন, শেষ করে দিই। তার পরের দৃশ্যটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের নাদিয়া ওই আলেমের কাছে রাখা একটা ছুরি তুলে নিল এবং আমাদের সবার চোখের সামনে নিজের জিহ্বাটা বের করে সেই ছুরি দিয়ে কেটে ফেলল। তারপর সেই কাটা জিহ্বাটা আমার হাতে ধরিয়ে দিল। মা এই দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। বাবা ভয়ে একেবারে পাথর হয়ে গিয়েছিলেন। আমার অবস্থা এমন হয়েছিল যে আমার হাতেই ওর জিহ্বাটা ধরা। নাদিয়া উঠে দাঁড়ালো, তারপর খুব শান্তভাবে গাড়িতে গিয়ে বসে পড়ল। ওই আলেমের কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। আমরা দৌড়ে গাড়িতে ফিরে এলাম। বাইরে এসে দেখলাম নাদিয়া একদম আরামে গাড়িতে বসে আছে। আমরা সবাই দ্রুত গাড়িতে চড়লাম, পাছে ওই আলেমের শিষ্যরা এসে আমাদের মারধর করে। আমরা গাড়িটা দ্রুত বাড়ির দিকে ছুটিয়ে দিলাম। সেই জিহ্বার অংশটা তখন আমার হাতে। বাবা চিৎকার করে বললেন, ওটা বাইরে ফেলে দাও। ওদিকে মুখ থেকে রক্ত ঝরছেই। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে তার চিকিৎসা চলল। আমরা সবাই দিশেহারা হয়ে বসেছিলাম। অবশেষে আমার বোনের সাথে এটা কি হলো কিছুই বুঝতে পারছিলাম না। এ কি ধরনের পরীক্ষা ছিল যা শেষ হওয়ার কোনো নামই নিচ্ছিল না, বরং দিন দিন আরো জটিল হচ্ছিল, ভয়ঙ্কর হচ্ছিল। আমাদের বোন বোবা হয়ে গিয়েছিল। এদিকে আমাদের আত্মীয়দের কাছ থেকে খবর আসছিল যে ফুপু সব জায়গায় গিয়ে বলে বেড়াচ্ছে, দেখো আমার ছেলের সাথে বিয়ে না দেওয়ার ফল কি হয়েছে, দেখো ওর সাথে আরো কত খারাপ কিছু ঘটবে। আমরা নিজেরাই এত গভীর চিন্তায় ডুবেছিলাম যে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তার উপর ফুপুর এই ধরনের কথা আমাদের রাগকে আরো বাড়িয়ে দিচ্ছিল। এখন পরিস্থিতি এমন হতে লাগলো যে যে আলেমের কাছে তাকে নিয়ে যেতাম সেই আলেমের ওপরে এসে অ্যাটাক করত, নয়তো কখনো নিজের গলা কাটার চেষ্টা করত বা কোনো ক্ষতি করার চেষ্টা করত। তাই আমরা তাকে আর কোনো আলেমের কাছে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। একদিন আমাদের মহল্লায় খবর এলো যে আমাদের প্রতিবেশীদের কোনো এক দূর সম্পর্কের আত্মীয় যারা এই ঝাড়ফুঁকের কাজ করতেন, তারা ঘটনাক্রমে আমাদের প্রতিবেশীর সাথে দেখা করতে এসেছেন। এখন যেহেতু আমাদের প্রতিবেশীরাও জানতেন যে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই তারা ওই বয়স্ক ব্যক্তিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলেন। আর আমার মাকে বললেন, আপনি ওনাকে একবার দেখিয়ে নিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই শেফাদান করবেন। যাই হোক, ওই বৃদ্ধকে নিয়ে যখন আমরা আমাদের বোনের কাছে এলাম, কিছুক্ষণ ওই বৃদ্ধ ব্যক্তিটি আমার বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর তাকিয়ে থেকেই উনি কিছু একটা পড়া শুরু করলেন। বরাবরের মতোই আমাদের বোনের মুখের অভিব্যক্তি বদলে যেতে লাগলো। কিন্তু যেই মুহূর্তে সে সেই বৃদ্ধের ওপরে আক্রমণ করতে উদ্যত হলো, মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি যেন তার হাত দুটোকে শক্ত করে ধরে ফেলেছে। তারপর ওই বৃদ্ধ আমার বোনের মাথায় হাত রেখে বললেন, মা শুয়ে থাকো, তোমার ওঠার কোনো দরকার নেই। তারপর উনি আমার মাকে ডাকলেন এবং মায়ের হাতটা এগিয়ে দিতে বললেন। এরপর মায়ের হাতের নখে তারা মার্কার দিয়ে কিছু একটা আঁকলেন আর আমাকে বললেন, বাবা এর ভেতরে দেখো।
এটা হয়তো এই বৃদ্ধের কোনো একটি আমল, যেখানে আপনি অলৌকিকভাবে বিভিন্ন জিনিস দেখতে পাবেন। আমি সেই আঙুলে তাকাতেই দেখলাম আমাদের ফুপু এক কবরস্থানে বসে আছেন আর কবরের ভেতরে কিছু একটা পুঁতে রাখছেন। আমি তো এমন দৃশ্য চোখের সামনে দেখে চমকে উঠলাম। ভাবলাম, কিভাবে আঙুলের ভেতর এই সব কিছু দেখা সম্ভব? তারপর সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন, বাবা বলো তো, তুমি কি দেখেছিলে? আমি যা যা দেখেছিলাম সব কিছু তাকে খুলে বললাম। বাবা তো সব শুনে রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ তাআলা রহম করবেন। আমি কিছু তাবিজ দিচ্ছি আর কিছু পানি পড়া দিচ্ছি। তোমরা প্রতিদিন এই মেয়েকে এগুলো ব্যবহার করতে দেবে। আল্লাহ তাআলা খুব শীঘ্রই তোমাদের মেয়েটাকে সুস্থ করে দেবেন। কিন্তু নাদিয়া পানি খেত না, গলায় তাবিজও পরাতে দিত না। বাবা রাগে ফুঁসছিলেন। তার রাগ দিন দিন বেড়েই চলেছিল। মানে তার মেয়ের এই ভয়াবহ অসুস্থতার জন্য তার নিজের বোন দায়ী, এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। আর যেহেতু আমাদের বোন কোনো রকম চিকিৎসাই করাতে দিচ্ছিল না, তাই কোনো লাভও হচ্ছিল না, বরং অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছিল। সে খুব দুর্বল হয়ে পড়ছিল। মনে হচ্ছিল তার শরীরের রক্ত শুকিয়ে যাচ্ছে। একদিন বাবা যখন কাজ থেকে বাড়ি ফিরলেন, তখন নাদিয়ার কাছে গেলেন এবং দেখলেন নাদিয়া যন্ত্রণায় ছটফট করে কাঁদছে। তার মুখে ছিল অসহনীয় কষ্টের ছাপ। আর যেটা আপনারা সবাই জানেন, সে আমাদের সবার চোখের মণি ছিল। সেই দিন বাবা আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তিনি আমাকে নিয়ে সরাসরি ফুপুর বাড়িতে চলে গেলেন। আমরা যখন ফুপুর বাড়িতে পৌঁছালাম, তিনি আমাদের ভেতরে বসালেন। বাবা এদিক ওদিক কিছু কথা বলছিলেন। তারপর হঠাৎ করে বাবা জিজ্ঞেস করলেন, বাবা তুমি আমার মেয়েটার সাথে এটা কি করেছো? ফুপু একদম চমকে উঠলেন, বললেন, কি ব্যাপার? আমি আবার কি করেছি? বাবা বললেন, মিথ্যে বলো না, একজন লোক তোমাকে কবরস্থানে কিছু একটা পুঁতে রাখতে দেখেছে, আর যার মাধ্যমে তুমি এই জাদু করিয়েছ, সে নিজে এসে আমাকে সবকিছু বলে গেছে। বাবা যদিও এই কথাটা আন্দাজেই বলেছিলেন, কিন্তু কথাটা ঠিক জায়গায় লেগে গিয়েছিল। ফুফু যাকে কিছুক্ষণ আগেও ভয় পেয়েছে বলে মনে হচ্ছিল, সেই মুহূর্তে তার সব জারিচুরি ফাঁস হয়ে গেল। সে অধ্যদের সাথে বলল, হ্যাঁ করেছি, তো তুমি কি করবে? তুমি আমাকে সবার সামনে কতটা অপমান করেছো, আমাকে পুরো পরিবারের সামনে বদনাম করেছো। এখন আমিও তোমাকে পুরো পরিবারের কাছে লজ্জিত করে ছাড়বো। তোমার মেয়ে তোমার জন্য একটা অপমানের বোঝা হয়ে উঠবে। মানে ফুপু তার অপরাধ স্বীকার করে নিলেন। এরপরেই আমি ধস্তাধস্তির আওয়াজ শুনছিলাম। আমি পেছনে তাকিয়ে দেখলাম বাবার হাতে ছুরি আর ফুপু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর বাবা জেলে গেলেন। গত মাসেই জেলের ভেতরে তার মৃত্যু হয়েছে। আমার বোনটাও বেশি দিন বাঁচতে পারেনি। তার কিছুদিন পরে ওরও মৃত্যু হয়েছে। হঠাৎ করে এতগুলো ঘটনা ঘটে গেল যে আমার মাথা ঠিকঠাক কাজ করছিল না। আমাদের এত হাসি খুশি একটা পরিবার কে বা কারা যেন এক গভীর দুর্ভাগ্যের দিকে নিয়ে গেল। সেই অভিশপ্ত মানুষটি ছিল আমাদের ফুপু, যিনি আমাদের হাসি খুশি বাড়িটা চিরতরে ধ্বংস করে দিলেন। যখন নাদিয়ার মৃত্যু হলো, তখন তার এক বান্ধবী আমার কাছে এসেছিল। সে আমাকে একটা ছবি দেখিয়েছিল। সেটাই ছিল নাদিয়ার ক্লাসে তোলা শেষ ছবি। সে আমাকে দেখাচ্ছিল, অন্তর ভাই এই দেখুন। যেদিন আমি এই ছবিটা তুলেছিলাম, তার পেছনে কেমন একটা অদ্ভুত ছায়া দেখছিলাম। যা কিছু ঘটে গেছে, আজও আমার সবকিছু স্পষ্ট মনে আছে। আমার বিশ্বাসই হয় না এসব। মনে হয় যেন আমি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। কিন্তু যখনই চোখ খুলে তাকাই, বুঝতে পারি এই সব কিছু সত্যিই আমার সাথে ঘটেছে। আর আমি এটাকে আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা হিসেবেই মেনে নিয়েছি। এখনো নাদিয়ার কথা মনে পড়লে আমি লুকিয়ে কাঁদি। পরিবারের অবস্থা বেশি ভালো না। যদি তুই একটা টিউশন ম্যানেজ করে দিতে পারিস তো দিস। বুঝলি বন্ধু, আজ আসি।
আল্লাহ হাফেজ। এই বলে অন্তর তার বোনের জীবনের করুণ অধ্যায় শেষ করে বাড়ির পথে হাঁটা দেয়। আমি দোকানের বিল পরিশোধ করে যখন বাসায় আসছিলাম, তখন নাদিয়ার জন্য আমার মন কাঁদছিল। আমার বন্ধুর বোন নাদিয়ার জন্য। আমার কোনো বোন নেই, তাই বোন হারানোর শোক আমার কাছে অজানা ছিল। শুধু এটুকু বুঝতে পারি যে কোনো এক অভিশাপে অন্তর শুধু বোনকে না, তার বাবাকেও হারিয়েছিল। দোয়া রইল অন্তরের পরিবারের জন্য, ওর মরহুম বাবা আর বোনের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব অন্য কোনো দিন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে ঘটনা পাবো। আপনি ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি যার সাথে ঘটেছেন স্বয়ং তিনি আমাদের পাঠিয়েছেন। নাম রফিক। আমরা রফিক নাম ব্যবহার করতেছি। তার নাম এবং ঠিকানা আমাদের প্রকাশ করার জন্য নিষেধ করেছে। তার ছদ্মবেশ নাম মোহাম্মদ রফিক এবং তার ঠিকানা ময়মনসিংহ। ঠিকানাটা সত্য, কিন্তু ময়মনসিংহ কোথায় সেটা আপনাদের বলতে পারলাম না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ঘটনাটি ঘটেছে 2009 সালে। গ্রাম অঞ্চলে মোহাম্মদ রফিক নামে একটি মানুষ, তিনি পেশায় শিক্ষক এবং সন্ধ্যায় তিনি বাজারের একটি দোকানে প্রাইভেট পড়াইতো ছেলে মেয়েদেরকে। ডেলি ওর তার কাজ প্রাইভেট পড়িয়ে মানে টিউশনি করিয়ে তিনি এশারের নামাজের পর বাসায় যেত। রফিক নিয়ে এরকমই প্রতিদিনের মতোই একদিন প্রাইভেট শেষ করে বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার কারণে তার সেদিন যেতে একটু দেরি হয়ে যায়। রাত 9টা বেজে যায়। 9টার দিকে একা একা বাসায় ফিরছে এবং বলে রাখি, বাসায় ফেরার সময় রাস্তার পাশেই একটি বিশাল বড় বট গাছ ছিল। আর আমরা সাধারণত জানি বড় বড় বট গাছ, পাকুড়ে গাছ, তিতুলের গাছ, এরকম গাছে ভয়ানক কিছু জিন ভূত এরকম কিছুর আওয়াজ পাওয়া যায়। তো গ্রামের মানুষ বলতো ওই বট গাছে নাকি জিন থাকে, কিন্তু রফিক শিক্ষিত মানুষ, এরকম এইসব কিছু বিশ্বাস করেন না। রফিক এভাবেই আস্তে আস্তে হেঁটে ফিরছে তার বাসায়। যেতে যেতে এক সময় দেখে ওই বিশাল বড় বট গাছের নিচে সাদা পোশাক পরা একটি মহিলা বসে থেকে কান্না করতেছে। তখন এক পা দু পা করে রফিক চলে যায় বট গাছের নিচে, যে বলে, বোন, কি হয়েছে তোমার? তুমি এখানে কেন? তখন গভীর একটা মোটা কণ্ঠে বলে, আপনি কি আমাকে একটু নদীর পাড়ে রেখে আসবেন? নৌকা ধরব। রফিক তখন কিছু না ভেবে তখন সিদ্ধান্ত নেয় মানুষকে উপকার করবে। তখন রফিক বলে, ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। তখন রফিকের সাথে রওনা দেয় সাদা পোশাক পরা ওই মহিলা এবং রফিক ধীরে ধীরে চলে যায় নৌকার পাড়ে, নদীর পাড়ে যাওয়ার জন্য রওনা দেয়। এক পা দু পা করে চলে গেছে নদীর পাড়ে। নদীর পাড়ে যাওয়ার পর নৌকার ঘাটটা ঠিক 100 মিটার দূরে। তখন রফিক বলে, বোন, আপনি এখন চলে যান, ওই যে নদীর নৌকার ঘাট, ওখানে গেলে নৌকা পাইতে পারেন। তখন রফিককে বলে, এত দূর পর্যন্ত এগিয়ে দিলেন, এইটুকু এগিয়ে দেন না? রফিক শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, আকপাসি না হবে, ঠিক আছে চলুন, আস্তে আস্তে যাই। কিন্তু রফিক এতক্ষণ আসার সময় একটা জিনিসই লক্ষ্য করেছেন, রফিকের পায়ের শব্দ হয়,
কিন্তু ওই মহিলা যাচ্ছে, ওই মহিলার পায়ের কোনো শব্দ নেই। এরকম করে দেখার জন্য রফিক কৌশল করে পিছনে আসে মহিলার এবং মহিলাকে আগে দেয়। তখন রফিক নিচের দিক চেয়ে দেখে ওই মহিলার পা মাটিতে পড়ে না, শূন্যর উপরে হেঁটে যাচ্ছে, আর পা দেখে উল্টা দিকে পা। রফিক দেখে তো ভয় খেয়ে গেছে। রফিক কি করবে বুঝতে পারে না। তখন রফিক সিদ্ধান্ত নেয় এক দৌড়ে বাড়ি চলে যাবে। রফিক বুঝতে পারে এর সাথে কি ঘটনা ঘটতে চলেছে, কেননা এটা সাধারণ মানুষ না। মহল্লার যে মুরব্বী মানুষগুলো বলতো এই বিশাল বড় বটের গাছে জিন থাকে, রফিক বিশ্বাস করতো না। কিন্তু আজকে হারে হারে রফিক সব কিছু বিশ্বাস করেছে। রফিক তখন ঠিক এক দৌড়ে চলে যেতে শুরু করে। তখন রফিকের কানে ভেসে আসে একটি অট্ট হাসি। এরকম করে একটা হাসি রফিকের কানে চলে আসে আর বলে, কিরে বিশ্বাস করছিস? তোক দিয়ে আজ থেকে বিশ্বাস করাবো মহল্লার মানুষকে এখানে কে থাকে। হে 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 হে। এরকম করে হাসি শুনতে পাই রফিক মিয়া। রফিক এক দৌড়ে বাড়িতে চলে যায়, চিৎকার করে বাড়ির গেটে অজ্ঞান হয়ে পড়ে যায়। রফিকের বউ চলে আসে। রফিককে একা তো মহিলা মানুষ নিয়ে দিতে পারবে না ঘরে। রফিকের বাবা মা সবাইকে রাগ দেয়। রফিকের ভাই আছে, ভাই চলে আসে, বাবা সবাই ধরে শান করে নিয়ে চলে যায় রফিকের বাসায় রুমে। মাথায় পানি দেয়, চোখ মুখে পানি দেয়, জ্ঞান ফেরে না। তারপর এইভাবে কেটে যাওয়ার পর ঠিক রাত 12টার দিকে রফিকের জ্ঞান ফেরে। রফিক বলে, আমায় প্রচুর ক্ষুধা লেগেছে। তখন রফিকের বউ তাকে ভাত খাইতে দেয়, ভাত খায় এবং রফিকের বউ বলে, কি হয়েছিল তোমার, এখানে আসা চিৎকার করে পড়ে গেছো? তখন রফিক তার বউকে সমস্ত কিছু খুলে বলে, এভাবে শুয়ে পড়ে। রফিক শেষ রাত্রে স্বপ্নে দেখে ওই মহিলাটা তখন সাদা পোশাক পরা ছিল, এখন কালো একটা কালো অবয়বের মতো হয়ে এসে চুল এরকমই লম্বা লম্বা, চোখ ভিন্ন রকম সাদা ধবা, কোনো মনি নেই চোখের মধ্যে, কালো কোনো অংশ নেই। হাসি দিয়ে রফিককে বলে, তুই আমার নজরে পড়ছিস, তো তিলে তিলে শেষ করব। রফিক ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। রফিকের পুরা শরীর ঘেমে যায়। তার বউ উঠে বলে, কি হয়েছে? সমস্ত কিছু খুলে বলে। পরের দিন সকালে রফিকের বউ তার বাবা মা ভাইকে সমস্ত কিছু খুলে বলে। রফিক স্কুলে যায় না, কেননা রফিকের শরীরে প্রচুর পরিমাণে জ্বর। কি করবে কিছুই বুঝতে পারে না। এই পর্যায়ে রফিক সিদ্ধান্ত নেয় বাহিরে যাবে। রফিক এক পা দু পা করে বাহিরে যায়। দরজার গেট পার হওয়ার সাথেই রফিকের সামনে পড়ে ওই মহিলাটা। দিনের বেলা কিন্তু। রফিক দেখে সবাইকে ডাক দেয়, কেউ দেখতে পায় না, শুধু রফিক দেখতে পায়। এরকম ওখান থেকে দূর থেকে হাত বাড়িয়ে দিয়েছে, একদম রফিকের গলায় মনে চলে আসবে। তখন রফিক আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। রফিককে বাসায় নিয়ে যাওয়া হয়। তার বাবা ভাই সবাই বলে, ঘটনা তো ভালো না, কাউকে দেখাইতে হবে। একটি কবিরাজকে নিয়ে আসে, ঝাড়া ফু দেয়, কিন্তু তাবিজ দেয়, চলে যায়। দীর্ঘ 7 দিন রফিকের কিছু হয় না। রফিক 7 দিনের পর একদিন রফিক আবার সিদ্ধান্ত নেয়, এখন তো ভালো হয়ে গেছে, স্কুলে যাবে। স্কুলে যায়, যাওয়ার পরে ক্লাস নেওয়ার পরে টিউশনি করার পরে সেই দিন মাগরিবের সময় চলে আসে। রফিক এবং রফিকের সাথে একটা লোক ছিল। একা আসতে ভয় করতেছে দেখে দুইজনের সাথে বাজার থেকে চলে আসতেছে। আসার সময় ওই বডি গাছের ওখানে আসায় রফিকের মনের মধ্যে আতঙ্ক, একটা ভয় সৃষ্টি তৈরি হয়, কেননা ওখানে ওর সাথে ঘটনা ঘটেছে। রফিক তখন দেখে ওই বটের গাছের পাতাগুলো সেই হারে নড়তেছে, ঝড়ের মতো। তখন ওই আরেকটা মানুষকে বলে, দেখুন তো বটের গাছে ওখানে কি কোনো বাতাস ঝড় উঠছে? বলে, আরে না তো, ঠিক আছে সব কিছু, চলো বাসায় চলো। তখন ওই ঝড়ের মাঝে দেখে ওই অবয়বটা চেয়ে আছে এবং খিলখিল করে হাসতেছে। রফিক এটা দেখে পিছন দিকে আর না তাকিয়ে বাড়ি চলে গেছে। সমস্ত কিছু বাবা মাকে সব কিছু খুলে বলেছে।
তার ভাই চলে গেছে আবার ওই কবিরাজের কাছে। তখন ওই কবিরাজ বলছে, দেখুন এটা আমার দাঁড়াতে হবে না, ভালো একটা হুজুরকে দেখাতে হবে। তখন ময়মনসিংহ জেলায় মানে শহরে একটা মাদ্রাসার হুজুর আছে, ওই হুজুরটা মাঝে মাঝে এরকম জিন ভূত পরি ছাড়াইতো আর কি, চিকিৎসা করতো, রোকেয়া করে চিকিৎসা করে ভালো করতো। তার অনেক নাম। ওনার কাছে গেছে, সমস্ত কিছু খুলে বলেছে। বলার পরে হুজুর বলেছেন, ঠিক 2 দিন পর আমি আপনাদের বাসায় যাব, আর একটি তাবিজ দিচ্ছি, ওই তাবিজটা ওই আপনার ছেলের হাতে বেঁধে রাখবেন, ডান হাতে। চলে আসে, হাতে ডান হাতে বেঁধে দেয় ওই তাবিজটা। দেওয়ার পর ঘুমিয়ে পড়ে। 1 দিন 2 দিন পার হয়ে যায়, কিছুই হয় না। হুজুর চলে আসে। হুজুর বাড়িতে পা দেওয়ার সাথেই বাড়ির মধ্যে মনে হয় দমকা হওয়ার মতো ঝড় বইতে শুরু করছে। হুজুর বলতেছে, খুব ভয়ানক একটা জিন আপনার ছেলের পিছু নিয়েছে। ওই জিনটা আপনার ছেলেকে ইশারায় ইশারায় রাখে, এই জন্য গায়ের জ্বর ভালো হচ্ছে না। তার বাদেও উনি খুব ভয় করেছেন এবং ওইসব কিছু মনে পড়তেছে, মনের মধ্যে ভয়টা বসে গিয়েছে। হুজুর চিকিৎসা করতে শুরু করে এবং হুজুর জিনের মাধ্যমে 2টা জিন পাঠিয়ে দেয় ওই জিনটার খোঁজখবর নেওয়ার জন্য। তখন 10 মিনিট পর হুজুর চমকে উঠে বলে, ওই জিনটা বিশাল বড় শক্তিশালী। তখন হুজুর রোকেয়া করতে শুরু করে এবং ঠিক 20 থেকে 30 মিনিটের মধ্যে রফিকের শরীরে ওই জিনটা হাজির হয়। টট হাসি দেয়, কিরে হুজুর, তুই কি করবি আমার, জানিস না আমি এখানে থাকি? তখন হুজুর বলে, তুই এখানে থাকিস ভালো, তুই এই শিক্ষককে কেন ধরছিস? বলে, জিন ভূত বিশ্বাস করে না, সবার সাথে তর্ক করে। সুযোগে পেয়েছিলাম, নিয়েও গিয়েছিলাম নদীর পাড়ে, আর একটু এলেই পানির মধ্যে খুশি ধরতাম, তাহলে বুঝতে পারত মাস্টার। তখন বলে, মাস্টারের অনেক কপাল ভালো, এই জন্য বেঁচে ফিরে আসতে পারছে, কিন্তু ওকে ওই নদীতেই চুবিয়ে মারব। তখন রফিক ছুটে যেতে চায় শুধু ওই নদীর ধারে। সবাই ধরে রাখছে 5-7 জন। এত শক্তি রফিকের শরীরে, মানে যা বলে বোঝানো যাবে না। এসব কিছু রফিকের বাবা রফিককে বলছিল, এইভাবে রফিক লিখে পাঠাইছে আমাদের। তারপরে হুজুর অনেক কিছু প্রশ্ন করার পরে উত্তর দিতে চায় না, বলে তুই চলে যা, তোর সংসারে ক্ষতি করবো, তোর বাচ্চার ক্ষতি করবো, হুজুরকে হুমকি দেয়। এরকম হুমকি পাওয়ার পরে হুজুর বলতেছে, তোর মতো অনেক জিন দেখেছি, অনেক জিন হুমকি দিয়েছে, তাদেরকে শেষ করে দিয়েছি। কাউকে বোতলে তুলে নদীতে ভেসে দিয়েছি, কাউকে বোতলে তুলে মাটির নিচে পথ দিয়েছি, কাউকে আগুনে পুড়ে শেষ করে দিয়েছি। বল তোকে কি করব? বোতলে তুলবো, নদীতে, ওই নদীতে ভেসে নিই, ওই নদীর ভেতরে তুই বোতলের মধ্যে ঘরে। তখন জিনটা বলতেছে, এত সহজ না। তখন হুজুর ঠিক 20 থেকে 30 মিনিট দোয়াদৌড় করতে শুরু করে। ঠিক ওই পর্যায়ে যখন বোতলের মুখটা খুলেছে, তখন ওই রফিকের শরীরে থাকা ওই জিনটা বলতেছে, হুজুর এই কাজটা তুই করিস না, আমাকে মুক্তি করে দে, আমি আর আসবো না, আমি আর ওই মাস্টারের পিছু নিব না, আমি কথা দিলাম। তখন হুজুর বলে, এর আগে তুই অনেক তর্ক করছিস আমার সাথে, এত তর্ক কেন করলি? তুই ক্ষমা চা, কান ধর, উঠবোস কর। তখন ওই হুজুর জিনটা রাজি হয় না। তখন বোতলের মুখটা আবার খুলে যখন রোকেয়া করতে শুরু করছে, তখন হুজুর বলতেছে, জিন বলতেছে, ঠিক আছে আমি তাই করতেছি। কান ধরে উঠবোস করার পরে ওই জিনটা বলে, আমি মূলত অনেক বছর ধরে বটের কাছে ওখানে আসি, আমি কারো কোনোদিন কোনো ক্ষতি করিনি। এই আমার সাথে বেয়াদবি করছিল, আমাকে মানে ওই গাল দিয়েছিল, এই জন্য আমাকে শিক্ষা দেওয়ার জন্য ওর পিছনে নিয়েছিলাম। আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলি, আমি একটা খাসি দিতে হবে আমায়, আমি খাবো। তখন হুজুর রাজি হয় না, না কোনো কিছু দিয়ে আমি তোকে মুক্ত করব না, অতএব তোকে বোতলে তুলব। তখন জিন যখন বলে, আমি অনেকদিন থেকে কিছু খাইনি, কথা দিলাম একটা খাসি দিবে, এরপর থেকে ওই গ্রামের না কারো মানুষের কোনো ক্ষতি করব না, কাউকে দেখাও দেব না, আমার মতো আমি থাকবো, মানুষের মতো মানুষ থাকবে। তখন রফিকের বাবার দয়া হয় একটু, বল ঠিক আছে আমি একটা খাসি দিব, টাকা পয়সা আল্লাহ পাক অনেক দিয়েছে। পরের দিন হাটে চলে যাই, যাওয়ার পরে খাসি কিনে নিয়ে আসে হুজুর। রফিকের বাবা
চলে যায় ফাঁসি দেওয়ার জন্য। ওই বটের গাছ ওখানে বেঁধে রেখে পিছন দিক ঘোরা নিষেধ ছিল, চলে যাচ্ছে। খাসি একবার মানে ছাগল ভ্যাঁ করে উঠছে, ওঠার পর থেকে মনে হয় কি জানি কাঁচা মাংস খাচ্ছে এরকম। তখন হুজুর বলতেছে পেছনে তার দরকার নেই, আপনি চলে আসেন। চলে আসে। এরপর থেকে রফিকের কখনো সমস্যা হয়নি। রফিক ওই রাস্তা দিয়েই যাওয়া আসা করে, আগের মতো জীবনযাপন করতেছে। কিন্তু এখন রফিক বিশ্বাস করে জিন আছে। এই পর্যন্তই ঘটনা। রফিক স্যার আমাদের পাঠাইছেন। স্যার আপনাদের অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন এবং সবাই রফিকের জন্য দোয়া করবেন। সবাই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।